ম্যানেজমেন্ট সাবজেক্টের মডিউল বিতে, যেখানে আমরা বেসিক ম্যানেজমেন্ট কনসেপ্ট নিয়ে কথা বলবো, এনভায়রনমেন্ট এবং প্রসেস নিয়ে কথা বলবো। প্রথম কোশ্চেন হলো ম্যানেজমেন্ট কনসেপ্ট কি অথবা ম্যানেজমেন্টের ডেফিনিশন কি। সো ম্যানেজমেন্ট হলো একটা প্রসেস। এটা একটা প্রসেস, যে প্রসেসে আমি কি করে থাকি, আমি 1 নম্বরে প্ল্যান করে থাকি, আমি 2 নম্বরে অর্গানাইজ করে থাকি, 3 নম্বরে আমি লিডিং দিয়ে থাকি, 4 নম্বরে আমি কন্ট্রোলিং করে থাকি। ঠিক আছে, কেন করে থাকি? আমি রিসোর্স গুলো এফিসিয়েন্টলি ইউজ করার জন্য এবং আমার গোল অ্যাচিভ করার জন্য। আমি এত কিছু কেন করি? আমার গোলটা অ্যাচিভ করার জন্য। আমি যদি একটু স্পেসিফিকলি বলি, আমার গোল কি, একটা প্রতিষ্ঠানের যদি নন প্রফিট অর্গানাইজেশন না হয়, প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশন হয়, তাহলে আমার গোল হলো কি, প্রফিট ম্যাক্সিমাইজ করা, রাইট? প্রফিট ম্যাক্সিমাইজ করা। সো প্রফিট ম্যাক্সিমাইজ করা হলো আমার গোল। তো প্রফিট ম্যাক্সিমাইজ করতে হলে আমাকে কি করতে হবে? বেটার সার্ভিস দেওয়া লাগবে। সো বেটার সার্ভিস দেওয়ার মাধ্যমে আমি কি করব? আমার প্রফিটটা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করব। ঠিক আছে, সো আমার পারপাসটা কি ম্যানেজমেন্টের? আমার ইট এনশিওর অপটিমাম ইউজ অফ রিসোর্স। আমার রিসোর্স গুলো যদি আমি প্রপারলি ইউজ না করতে পারি, আমি কখনো সাকসেস হব না। আমার যে গোল, আমি প্রফিট ম্যাক্সিমাইজ করব, এটা করতে পারবো না। ঠিক আছে, তো আমার একটা প্রতিষ্ঠানের রিসোর্স গুলা কি কি, এখন যদি কোশ্চেন করি, রিসোর্স গুলো হলো আমার পিপল 1 নম্বরে, 2 নম্বর হলো ফাইন্যান্স, আমার যে ক্যাপিটাল, 3 নম্বর হলো আমার টাইম। এগুলো আমার রিসোর্স। এগুলো যদি আমি প্রপার ইউটিলাইজ করতে পারি, তাহলে আমি ভালো করবো, আদারওয়াইজ আমি ভালো করবো না। আমি ম্যাটামেটর দিয়ে এক্সাম্পল দিই। আমার যেমন পিপল বলতে ধরেন, এখানে আমি আছে, আমার টিম আছে, টিমে আমার 7-8 জন লোক আছে। আমার ফাইন্যান্সটা হলো, আমার এখানে ক্যাপিটাল দরকার হয়। আমি যখন বই প্রিন্ট করি, আমি কোনো পাবলিশার ইউজ করি না, আমি নিজেই প্রিন্ট করি, এখানে আমার ক্যাপিটাল দরকার হয়। আদার্স আমার অফিস স্টাফ অথবা অফিসের পেমেন্ট দরকার হয়। টাইম হলো একটা ফ্যাক্টর। দেখেন, আমি আমি যদি আজকে আমি যেটা ফিল করি, আমি যদি ফুল টাইম দিতে পারতাম আজকে ম্যাটামেটরে, ম্যাটামেটর আরো অনেক দূরে এগিয়ে যেত। ঠিক আছে, কোন সেন্সে? আরো প্রোডাক্ট আসতো, আরো অনেক ভালো কিছু করতে পারতো। তো এগুলো আমি ইউজ করে থাকি আমার কেন, আমার অর্গানাইজেশনের গোল অ্যাচিভ করার জন্য। কি ফাংশন অফ ম্যানেজমেন্ট? আমরা তাহলে এই ম্যানেজমেন্টে আমরা কি কি ফাংশন পাইছি? অলরেডি কিন্তু ফাংশন পেয়ে গেছি আমরা, রাইট? আমরা এখানে বলছিলাম প্ল্যানিং করা একটা ফাংশন, অর্গানাইজিং করা একটা ফাংশন, লিডিং করা একটা ফাংশন, কন্ট্রোলিং করা একটা ফাংশন। তো এখানে আমি 4টার কথা বলছিলাম, ঠিক 4টা হবে না, 5টা হবে। তো আমরা এখানে দেখবো যে আমার মেইন ফাংশন গুলা কি কি। 1 নম্বর হলো প্ল্যানিং, 2 নম্বরে অর্গানাইজিং, 3 নম্বরে স্টাফিং, 4 নম্বর ডিরেক্টিং, 5 নম্বর কন্ট্রোলিং। আমি একটা একটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো। প্ল্যানিং মানে আমি একবার শুরুতে প্ল্যান করে থাকি, রাইট? আমি প্ল্যান করি, কি প্ল্যান করে থাকি? ডিসাইডিং হোয়াট, হাউ এবং হোয়েন টু ডু দ্য টাস্ক টু ইউটিলাইজ রিসোর্স এফিসিয়েন্টলি অ্যান্ড রিডিউস রিস্ক। আমি ডিসাইড করে থাকি, প্ল্যান করা মানে ডিসিশন নেওয়া। আমি একটা শব্দ ইউজ করে থাকি, ডিসিশন। আমি ডিসিশন নিয়ে থাকি প্ল্যানিং এ। আমি কি করব, আমি কি হোয়াট, আমি কি করব, কিভাবে করব এবং কখন করব। ঠিক আছে, কাজটা। সো আমার, এবং রিসোর্স গুলো ইউটিলাইজ কিভাবে করবো, কেন করবো এত কিছু? রিস্ক রিডিউস করার জন্য, রিস্কটা রিডিউস করার জন্য আমি প্ল্যান করে থাকবো। সো এটা আমার প্রথম কাজ। আমি প্ল্যান না করলে আমি কাজ সামনে আগাইতে পারবো না। আমার প্ল্যান নিয়ে আমি আগাই। সো অর্গানাইজিং মানে কি? আমি প্ল্যান করার পরে আমি অর্গানাইজ করব, আমার কি কি দরকার এগুলো আমি অ্যারেঞ্জ করবো। ঠিক আছে, অ্যারেঞ্জিং দ্য রিসোর্স, যেমন আমার হিউম্যান রিসোর্স দরকার, আমার ফাইন্যান্সিয়াল রিসোর্স দরকার, আমার ফিজিক্যাল রিসোর্স দরকার, বাই অ্যাসাইনিং ডিউটি অ্যান্ড ডেলিগেটিং অথরিটি টু অ্যাচিভ অবজেক্টিভ। ঠিক আছে, তাহলে আমি অর্গানাইজ করে ফেললাম আমার কি কি রিসোর্স দরকার, এগুলো আমি হায়ার করব। আমার ম্যান পাওয়ার না থাকলে আমি হায়ার করব, আমার ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল না থাকলে আমি বড় করব অথবা ক্যাপিটাল রেজ করব। ফিজিক্যাল আমার অফিস সেট আপ না থাকলে আমি সেট আপ করবো। 3 নম্বর স্টাফিং। আমি এই যে হিউম্যান রিসোর্সে বলছিলাম হায়ারিং করবো, এটা আলাদাভাবে আপনি বলতে পারেন স্টাফিং করবো আমি। রিক্রুটিং, ট্রেনিং এবং প্লেসিং দ্য রাইট পিপল ইন দ্য রাইট রোল, ইনক্লুডিং পারফরমেন্স অ্যাপ্রাইজাল এবং প্রমোশন। তো আমি যদি ব্যাংকিং ব্যবসার কথা চিন্তা করি, আমার ব্যাংক রান করার জন্য পিপল লাগবে। সো পিপল আমি হায়ার করব, রিক্রুট করব, তাদের ট্রেন আপ করবো এবং তাদেরকে প্লেস করব, যাতে আমার গোলটা অ্যাচিভ করতে পারি। 4 নম্বর ডিরেক্টিং। আমি হায়ার করলাম, প্লেস করলাম, প্লেসমেন্টের পরেই শেষ না, আমি তাদেরকে ডিরেকশন দেওয়া দরকার হয়। ঠিক আছে, তো ডিরেকশনটা আমি অনেকভাবে দিতে পারি। আমার হেড অফিস থেকে অনেক সার্কুলার যাচ্ছে, সার্কুলার ফলো করে এমপ্লয়িরা কাজ করতেছে, এটা একটা ডিরেকশনের এক্সাম্পল হতে পারে। আরেকটা এক্সাম্পল হতে পারে, আমি ব্রাঞ্চে ম্যানেজার আছে, ম্যানেজার তাকে ডিরেক্ট করতেছে। সো এগুলো আমি ডিরেকশন অনেকভাবে হতে পারে। সো গাইডিং, আমি দেখি বইয়ের পাশে কি বলছে, গাইডিং, লিডিং, মোটিভেটিং এমপ্লয়ি থ্রু সুপারভিশন, কমিউনিকেশন এবং ইনসেন্টিভ টু মিট গোল। 5 নম্বর কন্ট্রোলিং। আমি যে ডিসিশন নিচ্ছিলাম, আমি যে প্ল্যানিং করছিলাম, প্ল্যান অনুযায়ী আমার আউটপুট আসছে কিনা, ওইটা হলো কন্ট্রোলিং। ঠিক আছে, তো আমি প্ল্যান করছিলাম কি, যে আমি এবছর আমার ক্লাসে 200 জন স্টুডেন্ট থাকবে। তো আমি প্ল্যান করছিলাম আমার ব্যাংকে কত হবে, আমার 800 কোটি টাকা প্রফিট হবে। আমি প্ল্যান করছিলাম 800 কোটি টাকা আমি প্রফিট করবো। তো বছর শেষে কন্ট্রোলিং এ এসে দেখলাম যে আমার প্রফিট 800 কোটি টাকা হয় নাই,
আমার প্রফিট হয়েছে কত, 600 কোটি টাকা। ঠিক আছে, তার মানে আমি তখন কি করবো, মনিটরিং দ্য পারফরমেন্স, আমি পারফরমেন্স মনিটর করব যে আমার 80% অ্যাচিভ হয়েছে। আইডেন্টিফাইং ডেভিয়েশন, আমার ডেভিয়েশন কেন হয়েছে আমি এটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, টেকিং কারেক্টিভ অ্যাকশন, আমার যে 800 কোটি টাকা প্রফিট হওয়ার কথা ছিল আমার ব্যাংকে, আমার হয়েছে 600 কোটি টাকা। সো আমি কি কি কাজ করলে আমার 800 কোটিতে যাইতে পারবো, এটা আমি এখন কারেক্টিভ অ্যাকশন নিয়ে থাকবো। সেই হলো আমার অর্গানাইজেশনের ফাংশন, আশা করি আপনি বুঝতে পারছেন। এবার একটা সহজ পরে চলে আসতেছি বিজনেস প্রসেসটা। তো বিজনেস প্রসেস হলো আমার কি, একটা সিরিজ অফ স্ট্রাকচার্ড অ্যাক্টিভিটি, সিরিজ অফ স্ট্রাকচার্ড অ্যাক্টিভিটি আমি একটার পর একটা করি। আজকে আমি ব্যাংকিং ব্যবসা যদি চিন্তা করি, ব্যাংকিং ব্যবসা শুরুতে কি করছিলাম, আমি 400 কোটি টাকা আমি পেড আপ দিছিলাম। পেড আপ দেওয়ার পর আমি কি করছি, অফিস নিছি, আমি ব্রাঞ্চ ওপেন করছি, আমি অফিস নিছি, ব্রাঞ্চ ওপেন করছি, আমি তারপর কি করছি, ডিপোজিট আনছি মানুষের কাছ থেকে, আমি লোন দিছি, লোন দিয়ে আমি ব্যবসা করছি, বিজনেস করছি, রাইট? তো এটা একটা প্রসেসে হয়েছে না? আমি শুরুতে ব্যবসাটা সাজাইছি, তারপর অফিস নিছি, ব্রাঞ্চ ওপেন করছি, ডিপোজিট নিছি, লোন দিছি, তারপর আমার বিজনেস হয়েছে। তো এটা হলো সিরিজ অফ স্ট্রাকচার্ড অ্যাক্টিভিটি ডিজাইন টু অ্যাচিভ দ্য স্পেসিফিক অবজেক্টিভ। এটা হলো আমার বিজনেস প্রসেস। এখানে কিন্তু অবজেক্টিভ অর্জন করার জন্য বলছি, আমি গোল বলিনি। তাহলে এটার কম্পোনেন্ট গুলা কি কি? ইট ইনভলভস ইনপুট, ট্রান্সফরমেশন অ্যাক্টিভিটি এন্ড আউটপুট। আমি কি করতেছি, ইনপুট দিছি কি, আমি ব্রাঞ্চ ওপেন করছি, অফিস দিছি, এমপ্লয়ি নিয়োগ দিছি, ব্রাঞ্চ ওপেন করছি, এগুলো হলো আমার ইনপুট। আউটপুট কি, আমি ডিপোজিট পাইতেছি, এটা হলো আউটপুট, আমি ও দিয়ে বুঝাইলাম আউটপুট। আর আমি লোন দিচ্ছি মানুষকে, এটা হলো আউটপুট। আমি ইন্টারেস্ট পাচ্ছি, এটা হলো আউটপুট, ইন্টারেস্ট পাচ্ছি, এটা হলো আমার আউটপুট। তো আমার বিজনেস প্রসেসের পারপাসটা কি? বিজনেস প্রসেস এনশিওর ইফিসিয়েন্সি, কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং কম্পিটিটিভনেস। আমি যদি একটা প্রসেস ফলো করি তাহলে আমার কি হবে, ইফিসিয়েন্সি অ্যাচিভ করা সম্ভব, কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যাচিভ করা সম্ভব, কম্পিটিটিভনেস অ্যাচিভ করা সম্ভব, যদি আমি একটা প্রসেস আগাই। তো এই ছিল আমার বিজনেস প্রসেস, আমরা বুঝতে পারছি। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী পরে। তাহলে এখানে প্রসেস ভার্সাস প্রসিডিউর। তো আমি একটা প্রসেসের কথা বলি। আমি যে ডিপোজিট নিচ্ছি, ব্যাংকিং ব্যবসা করতেছি, অনেক কাস্টমার কমপ্লেইন থাকতে পারে, সো আমি হ্যান্ডলিং কাস্টমার কমপ্লেইনটা হলো আমার একটা প্রসেস। আমি কিভাবে কাস্টমারের কমপ্লেইন হ্যান্ডেল করি। প্রসিডিউর কি? প্রসিডিউর হলো লগ ইন কমপ্লেইন ইনটু দ্য সিস্টেম স্টেপ বাই স্টেপ। কাস্টমার কমপ্লেইন দেওয়ার জন্য স্টেপ বাই স্টেপ আমি তাকে দেখাচ্ছি, তুমি কি করবা, আমার ওয়েবসাইটে ঢুকবা। এক নাম্বার হলো ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে গিয়ে তুমি কাস্টমার কমপ্লেইন ওইটা ক্লিক করবা। ক্লিক করার পর এখানে একটা ফর্ম আছে, ফর্মটা পূরণ করে দিবা, পূরণ করে দিলে আমি কাস্টমার কমপ্লেইনটা পাবো। তারপর তোমাকে আমি সলিউশন দিব। এই যে আমি স্টেপ বাই স্টেপ বলতেছি, এটা হলো আমার কাস্টমার কমপ্লেইন, সরি, এটা হলো আমার প্রসিডিউর। ঠিক আছে, তাহলে প্রসেসটা কি ছিল? প্রসেসটা ছিল কি, আমি কাস্টমার কমপ্লেইন সলভ করে দিব, এটা ছিল প্রসেস। আর প্রসিডিউরে আমি ডিটেলে বলতেছি, আমি দুইটা শব্দ লেখলাম। প্রসেস আমি টাস্ক সম্পাদন করি, কাজ সম্পাদন করি। আর প্রসিডিউরে ডিটেল বলি কিভাবে সম্পাদন করবো, কিভাবে সম্পাদন করবো এটা ডিটেলে বলা হয়। সো আমি প্রসেসে কি করতেছি, অ্যাক্টিভিটিস ডিজাইন টু অ্যাচিভ অ্যান অবজেক্টিভ ফোকাসিং অন ওভারঅল ফ্লো। আর প্রসিডিউরে আমি ডিটেল স্টেপ আউটলাইনিং হাউ টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক। স্কোপ কি, আমার এটা ব্রডার, প্রসেসের স্কোপ ব্রডার এবং হাই লেভেলে আমি কাজ করে থাকি। কাভারিং জেনারেল অ্যাকশন, আমি কাস্টমার কমপ্লেইন সলভ করব, আমি জেনারেল অ্যাকশন নিতেছি। আর প্রসিডিউরে আমি নেরো ডাউন করি, নেরো এবং স্পেসিফিক, ডিটেইলিং দ্য এক্সাক্ট স্টেপ। ফ্লেক্সিবিলিটি, এটা মোর ফ্লেক্সিবল, এটা লেস ফ্লেক্সিবল, আমাকে এটা ফলো করা লাগে। আমার ফোকাস, ফোকাস অন হোয়াট এবং হোয়াই, আমি কেন করব এবং কিভাবে, মানে কি করব এবং কেন করব। আর এটা ফোকাস করে হাউ, কিভাবে করব। সেই ছিল আমার প্রসেস এবং প্রসিডিউরের ডিফারেন্স। এখন আমরা চলে যাচ্ছি অন্য পড়ায়। বিজনেস প্রসেস ইমপ্রুভমেন্ট এবং ইটস ইম্পর্টেন্ট কি। তো বিজনেস প্রসেস ইমপ্রুভমেন্ট, আমি প্রসেস বলছিলাম কি, যে ব্রডার টার্ম, রাইট, ব্রডার। টাস্ক বলছিলাম, একটা শব্দ ইউজ করছিলাম, টাস্ক। আমি কিভাবে কাজ সম্পাদন করব। ঠিক আছে, কোন কাজ করব, টাস্ক, কোন কাজ করব, এটা হলো আমার প্রসেস। আমি যে প্রসেসে কাজটা করে থাকি, স্টেপ বাই স্টেপ যখন বলি, ওইটা হলো আমার প্রসিডিউর। তো আমি বিজনেস প্রসেস ইমপ্রুভমেন্ট কিভাবে করব, এটা আমি আলোচনা করবো এখানে। এটা ইম্পর্টেন্ট কেন? তো বিজনেস প্রসেস ইমপ্রুভমেন্ট মানে হইলো, আমি কাস্টমার কমপ্লেইন সলভ করব। ঠিক আছে, কাস্টমার কমপ্লেইন আমি অনেকভাবে সলভ করতে পারি।
আমি কাস্টমার কমপ্লেন বলতে পারি তুমি ওয়েবসাইটে যাবা, ওইখানে কমপ্লেন দিবা, কমপ্লেন দিলে আমি কি করতে করবো, সাথে সাথে সলভ করে দিই। তো আমার এম হলো সাথে সাথে সলভ করে দেওয়া। সো আমি যদি বলি আগে আমি 1 ঘন্টা লাগতো এটা সলভ করার জন্য, এখন যদি আমি 5 মিনিটে সলভ করে দিই, তার মানে এটা আমার ইমপ্রুভমেন্ট হয়েছে, রাইট? আমার কাস্টমার কমপ্লেন সলভ করার আমার ইমপ্রুভমেন্ট হয়েছে। সো এখানে ওই কথাটা, আমার কথাটাই এখানে ডিটেলে বলা হয়েছে। ইমপ্রুভমেন্টের মানে কি? মানেটা হলো অ্যানালাইজিং এবং এনহ্যান্সিং বিজনেস প্রসেস টু ইনক্রিজ এফিসিয়েন্সি। আগে আমার 1 ঘন্টা লাগতো, এখন আমি কি করতেছি, আমি 5 মিনিটে করে দিতে পারতেছি। রিডিউস কস্ট, আমি খরচ কমাচ্ছি। ইমপ্রুভ সার্ভিস কোয়ালিটি, আমি সার্ভিস কোয়ালিটি বাড়াচ্ছি। ইট রিমুভ আননেসেসারি স্টেপস, এটা আমার আননেসেসারি স্টেপ বাদ দিয়ে দেয়। ইউজ টেকনোলজি এবং ট্রেনিং টু স্ট্রিমলাইন ওয়ার্কফ্লো। এখন আপনার মনে কোশ্চেন রাখতে পারে আমি ইমপ্রুভ করার দরকার কি, আমি আগের মতোই চালাবো পুরো ব্যাংক? না, ইমপ্রুভ না করলে কি হবে, আমার অনেকগুলো ক্ষতি হবে। তো ইমপ্রুভ করলে সুবিধা কি? এনহ্যান্স কাস্টমার স্যাটিসফ্যাকশন। আগে আমার একটা অ্যাকাউন্ট ওপেন করতে 1 ঘন্টা লাগতো, এখন আমি 5 মিনিট অ্যাকাউন্ট ওপেন করতেছি। সো আমি কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়তেছে। বোস্ট এফিসিয়েন্সি, আমার এফিসিয়েন্সি বাড়তেছে। ইমপ্রুভ কমপ্লায়েন্স এবং রিস্ক ম্যানেজমেন্ট, আমার কমপ্লায়েন্স এবং রিস্ক ম্যানেজমেন্ট ম্যানেজ করা সহজ হচ্ছে। ফোস্টার ইনোভেশন, আমার ইনোভেশন বাড়তেছে। বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট এবং ইমপ্রুভমেন্ট, ম্যানেজমেন্ট এবং ইমপ্রুভমেন্টের ভিতর ডিফারেন্স। আমি যে প্রসেসে আমি বিজনেস প্রসেস করে থাকি, কাজটা করে থাকি, ওইটা হলো ম্যানেজমেন্ট। আর ইমপ্রুভমেন্ট হলো আমি যেভাবে ইমপ্রুভ করে থাকি। আমার বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট হলো একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ, যে সিস্টেমেটিক অ্যাপ্রোচে আমি কি করে থাকি, মেকিং অর্গানাইজেশন ওয়ার্কফ্লো মোর ইফিশিয়েন্ট, ইফেক্টিভ এবং অ্যাডাপ্টেবল করে থাকি। আর ইমপ্রুভমেন্টের মাধ্যমে আমি কি করে থাকি, ফোকাস অন অ্যানালাইজিং এবং অপটিমাইজিং ইন্ডিভিজুয়াল প্রসেস। ইন্ডিভিজুয়াল, এখানে একটা জিনিস ডিফারেন্সটা দেখেন, আমি ইন্ডিভিজুয়াল প্রসেসকে যখন আমি ইমপ্রুভ করি ওটাকে আমি ইমপ্রুভমেন্ট বলতেছি। আর বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট বলতেছি সিস্টেমেটিক অ্যাপ্রোচের মাধ্যমে আমি পুরো অর্গানাইজেশনের ওয়ার্কফ্লো ম্যানেজ করে থাকি। পুরো অর্গানাইজেশনের ওয়ার্কফ্লো যদি আমি ইমপ্রুভ করে থাকি, ম্যানেজ করে থাকি, ওইটাকে আমি বলতেছি বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট। এটা আমার স্পেসিফিক স্পেসিফিক টাস্কে ফোকাস করা হয়, আর এটা আমার পুরো অর্গানাইজেশনকে ফোকাস করা হয়। স্কোপ এটা ব্রডার, আমি যেহেতু পুরো অর্গানাইজেশনকে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি, এটা হলো ফোকাস স্পেসিফিক। এটার অবজেক্টিভ হলো ম্যানেজ প্রসেস ইফিশিয়েন্টলি অ্যাক্রস দ্য অর্গানাইজেশন। অ্যাক্রস দ্য মানে পুরো অর্গানাইজেশনে। আর এটা হলো টু আইডেন্টিফাই ইমপ্লিমেন্ট ইমপ্রুভমেন্ট ইন স্পেসিফিক প্রসেস। আমি স্পেসিফিক প্রসেসে যখন আমি করব, এটা হলো আমার ইমপ্রুভমেন্ট। ইমপ্লিমেন্টেশন হলো আমি কি, কন্টিনিউয়াস ম্যানেজমেন্ট। আমি ইনভলভ কন্টিনিউয়াস ম্যানেজমেন্ট এবং অপটিমাইজিং প্রসেস, আর এটা হলো স্পেসিফিক প্রজেক্টের জন্য করে থাকি। এটা আউটকাম এনহ্যান্স ওভারঅল অর্গানাইজেশনাল পারফরমেন্স এন্ড অ্যাডাপ্টেবিলিটি। আর এটা হলো ইনক্রিজ এফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেস অন স্পেসিফিক প্রসেসে আমি করে থাকি। সো পড়াটা সহজ ছিল, আশা করি বুঝতে পারছেন। টিপস টু হেল্প টিম পারফরমেন্স বেটার। এখন আমরা আসি টিম পারফরমেন্স মানে কি। আমি দেখেন, আমাদের ব্যাংক কিন্তু আমরা একলা চালাতে পারি না, আমার এখানে টিমের দরকার হয়। আজকে যদি জেনারেল ব্যাংকিং এর কথা ধরেন, আপনার একটা ব্রাঞ্চে কাজ করেন, আপনার জিবিতে আপনার 7 জন কাজ করতেছেন, 7 জন মিলে কিন্তু একটা টিম, ঠিক আছে? তো 7 জন মিলে একটা টিম, তো 7 জন মিলে যদি ভালো কাস্টমার সার্ভিস দিতে পারে, তাহলে কাস্টমার স্যাটিসফাই হবে। কেউ একজন ভালো দিলে কিন্তু হবে না। তো এই কারণে বলতেছি যে এটা হলো টিম পারফরমেন্স বেটার করার জন্য কিছু টিপস আছে। টিপস গুলা কি কি? ক্লিয়ার কমিউনিকেশন থাকা লাগবে। ওই জিবি ডিপার্টমেন্ট, জেনারেল ব্যাংকিং ডিপার্টমেন্টের 7 জনের ভিতরে ভালো কমিউনিকেশন থাকা লাগবে, ঠিক আছে? এনকারেজ টিমওয়ার্ক, আমার টিমওয়ার্ক থাকা লাগবে। সেট ক্লিয়ার গোল, আমার গোল সেট করা লাগবে। প্রোভাইড ফিডব্যাক, আমার রেগুলারলি ফিডব্যাক দেওয়া লাগবে কে কেমন করতেছে। সাপোর্ট প্রফেশনাল ডেভেলপমেন্ট, আমাকে প্রফেশনাল ডেভেলপমেন্টে সাপোর্ট দেওয়া লাগবে। সেলিব্রেট সাকসেস, কেউ যে একজন, ওই 7 জনের ভিতরে কেউ একজন ভালো করলে তাকে বাহাবা দেওয়া লাগবে। বি ফ্লেক্সিবল, ঠিক আছে? আমার আমার ফ্লেক্সিবল থাকা লাগবে। আর সেট এ পজিটিভ এক্সাম্পল, পজিটিভ এক্সাম্পল সেট করা লাগবে। আমার কমন টার্মস রিলেটেড টু বিজনেস প্রসেস, বিজনেস প্রসেসের কমন টার্ম গুলা কি কি? অ্যানালাইজ, ইমপ্রুভ এবং অটোমেটিং প্রসেস, ঠিক আছে? সো আমার বিজনেস প্রসেস আমার বিজনেস প্রসেসের আমার কমন কিছু টার্ম আছে। প্রথমটা হলো আমার বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট।
সো এই ম্যানেজমেন্ট আমরা অলরেডি ডিফারেন্সে পড়ে আসছিলাম, তাই না? বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট এবং ইমপ্রুভমেন্ট পড়ে আসছিলাম, আমি এই দুইটাতে গেলাম না। বিজনেস প্রসেস মেপিং, আমি এখানে এটা একটা টার্ম ইউজ হয় যে ক্রিয়েটিং ওয়ার্কফ্লো ডায়াগ্রাম, আমি ডায়াগ্রাম করি, মেপিং করে থাকি, আমি কোন কাজটার পর কোন কাজটা করব। বিজনেস প্রসেস ডকুমেন্টেশন, আমি ডকুমেন্ট মেনটেন করে থাকি, ঠিক আছে। বিজনেস প্রসেস ডিসকভারি, আমি ডিসকভারি করে থাকি, আইডেন্টিফাইং এবং আউটলাইং এক্সিস্টিং ওয়ার্কফ্লো স্ট্রাকচার উইদিন দ্য অর্গানাইজেশন। বিজনেস প্রসেস অটোমেশন, আমি অটোমেশনের জন্য চেষ্টা করি, ইউজিং টেকনোলজি টু অটোমেট রিপিটিটিভ টাস্ক, রিডিউসিং ম্যানুয়াল এফোর্ট এন্ড ইমপ্রুভিং স্পিড এবং অ্যাকুরেসি। বিজনেস প্রসেস হ্যান্ড অফ মানে হলো ট্রান্সফারিং টাস্ক অর ইনফরমেশন বিটুইন পিপল এন্ড ডিপার্টমেন্ট টু এনশিওর স্মুথ ইফিশিয়েন্ট ওয়ার্কফ্লো ট্রানজেকশন। আজকে ধরেন অ্যাকাউন্ট ওপেনিং এ একজন অ্যাকাউন্ট ওপেন করছে, সে ডকুমেন্ট দিছে, এনআইডি দিছে, ঠিক আছে, এনআইডি দিছে, পিকচার দিছে। সো সে যখন লোনের জন্য আসবে, তার তো আবার নতুন করে ডকুমেন্ট দেওয়া দরকার নেই, আমি এখন ডিপার্টমেন্ট থেকে আমি এনআইডি এবং আমার আমার কিছু ডকুমেন্ট নিয়ে নিলাম। তাতে কি হবে, আমার বিজনেস প্রসেস হ্যান্ড অফ হবে আর কি, ট্রান্সফারিং টাস্ক অর ইনফরমেশন বিটুইন দ্য পিপল, অথবা ডিপার্টমেন্টের ভিতর যদি ইনফরমেশন শেয়ার করা হয় আর কি। টাইম ম্যানেজমেন্ট, আমরা অনেক সময় টাইম ম্যানেজ করতে পারি না, আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। আমি আমার কথা যদি চিন্তা করেন, দেখেন আমি অফিস করতেছি, আমি ফ্যামিলির অনেক রেসপন্সিবিলিটি পালন করতেছি, সাথে সাথে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, বই আপডেট করতেছি, স্লাইড গুলা বানাচ্ছি, সো অনেকগুলো কাজ আমি একসাথে করতেছি। সো আমি কিন্তু টাইমটা ম্যানেজ করি, যে আমি অফিস টাইমে অফিস করি, অফিসের বাইরে এসে ক্লাস নেই, ক্লাসের পরে এসে আমি আবার স্লাইড গুলো রেডি করি, একটু রাত জাগার দরকার হয়, একটু প্রেশার পড়ে, বাট আমি অনেকগুলো কাজ করতেছি। সো আমি টাইমটা সিগমেন্ট করে নিচ্ছি, আমি 10টা থেকে আমি 6টা পর্যন্ত অফিস করি, অফিসের কাজ করি, 6টার পরে 7টা পর্যন্ত অফিসে থাকি, 1 ঘন্টা আমি পার্সোনাল কাজ করি, তারপর আমি বাসায় চলে আসি, এসে আপনাদের ক্লাস নেই। সো আমি টাইম ম্যানেজটা ঠিকভাবে করতে পারি। সো আমি এলিমেন্ট আছে, আমি টাইম ম্যানেজমেন্ট, আমি কিভাবে এই যে এলিমেন্ট গুলা কি 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 এলিমেন্ট ইউজ করে আমি টাইমটা ম্যানেজ করতে পারবো। ইফেক্টিভ প্ল্যানিং, আমি যে প্ল্যান ভাবে সাজাইছি, আমি 10টা থেকে 6টা পর্যন্ত অফিসের কাজ করব, 6টা থেকে 7টা পর্যন্ত আমি স্লাইড রেডি করব, আমি 10টা থেকে এসে আপনাদের ক্লাস নিব, শুক্র শনিবার ক্লাস নিব, ক্লাসের ফাঁকে স্লাইড রেডি করব, ক্লাস শেষ হয়ে গেলে আমি বইয়ে হাত দিই, আমি বই রেডি করি। সো আমি এই যে আমি প্ল্যান করছি, প্ল্যানটা আমার খুব কাজে দিছে, রাইট? সো এটা আমার একটা এলিমেন্ট, উপাদান। 2 নাম্বার হলো সেটিং গোল এন্ড অবজেক্টিভ, আমি গোল সেট করি। ক্লাস নেওয়ার সময় তো গোলের কিছু নাই, আমার ক্লাস নেওয়াই লাগবে, সো আমি স্লাইড আমার রেডি করাই লাগবে, ঠিক আছে। আর আমি গোল সেট করি বই লেখার ক্ষেত্রে, দেখবেন যে আমার বইটা আসতে একটু দেরি হয়, কেন দেরি হয়, কারণ আমি যেহেতু সবগুলোতে আমি কাজ করি, তো আমার একটু দেরি হয়। তারপর আমি গোল সেট করি যে নেক্সট এক্সামের রুটিন দেওয়ার আগে, নেক্সট এক্সামের রুটিন দেওয়ার পূর্বেই যাতে আমি বইটা ছাপাইতে পারি, ঠিক আছে, এরকম একটা গোল সেট করে থাকি। সেটিং ডেডলাইন, আমি ডেডলাইন থাকে, আমার ডেডলাইন না থাকলে আমি কাজ শেষ করতে পারবো না। ডেলিগেশন এবং রেসপন্সিবিলিটি, সব কাজ আমি করতে পারি না, যেমন অর্ডারে আমি একদমই দেখি না, কারণ আমি এটা ডেলিগেশন দিয়ে দিচ্ছি আমার টিমের হাতে, তারা অর্ডার দেখে এসএমএস দেয়। আমি এই সেশনে এবং আগের সেশনে একটা এসএমএস ও পড়ি নাই, রিপ্লাই দেই নাই, আমি অর্ডার নেই না, ঠিক আছে। তো আমি এখানে ডেলিগেট করে দিচ্ছি। প্রায়োরিটাইজিং টাস্ক, আমি ফোকাস অন আর্জেন্ট এন্ড ইম্পর্টেন্ট টাস্ক, আমি প্রায়োরিটাইজ করি কোনটা আগে করা লাগবে, কোনটা পরে করা লাগবে, যেমন আমি অফিসকে সব সময় প্রায়োরিটি দিই, 10টা থেকে 6টা পর্যন্ত আমি অফিসের কাজগুলো করে থাকি। স্পেন্ডিং দ্য রাইট টাইম টু অ্যাক্টিভিটি, allocate time wisely, avoid delay এবং take necessary break and balance। সো আমি ব্যালেন্স করে আমি কাজ করব, এই এলিমেন্ট গুলো ইউজ করলে আমি টাইম ম্যানেজমেন্ট সুন্দরভাবে করতে পারবো। টাইম নষ্ট করে কি, আমি এটা পড়ানোর আগে একটা জিনিস বলি, ধরেন আমি কি করতাম, একটা সময় ফেসবুক দেখতাম, তো আমি এখন কি করি, আমি ফেসবুক ডিলিট করে দিই, ইউটিউব ডিলিট করে দিই, ঠিক আছে, কারণ এগুলো আমার নষ্ট করে দেয়। সো টাইম নষ্ট আপনাদেরও করে, কি কি করে, পুর কমিউনিকেশনের কারণে হয়। আপনার অফিসের বস আপনাকে বলছে অ্যাকাউন্ট ওপেন করার জন্য, বাট ক্লিয়ারলি ডিরেকশন দেয় নাই তুমি অ্যাকাউন্ট ওপেন করতে কি কি দেখবা, কি কি দেখবা, এগুলো বলে নাই স্পেসিফিকলি, এই কারণে আপনি অনেক টাইম নিয়ে কাজ করতে হয়। প্রোক্রাস্টিনেশন, গড়িমসি করা, আপনি গড়িমসি করেন, আচ্ছা করবো, ঠিক আছে, দেখি একটু লাঞ্চের পরে শুরু করবো, এরকম করি আমরা অনেক সময়। ইনএবিলিটি টু সে নো, আমি না করতে পারি না, আজকে আমি 10টা অ্যাকাউন্ট আমার ওপেন করার কথা, তো আমি আমার হাতে 10টা অ্যাকাউন্ট চলে আসছে, তারপরে আমার আমার কি হয়েছে, আমার পে অর্ডারও পাশের ডেস্কে পে অর্ডার আসছে, ওরও 10টা পে অর্ডার আসছে, ও আমাকে 5টা বলছে সুবির ভাই একটু 5টা পে অর্ডার করে দেন। সো ওর পে অর্ডার করতে গিয়ে আমার দেখা গেছে যে আমার অ্যাকাউন্ট ওপেনিং বাদ হয়ে মানে হয় নাই। সো এরকম আমি কেন এটা পারি না, আমি নো বলতে পারি না, যে কাজ দেয় সব কাজই করতেছি, এই কারণে আমার কি হচ্ছে, আমার টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে হচ্ছে না, টাইম নষ্ট হচ্ছে। স্ট্রেস এবং ওরি, আমি স্ট্রেসে থাকলে আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারি না, ঠিক আছে, আমার টাইম নষ্ট হয়। আমি ভয়ে যদি থাকি, ল্যাক অফ অর্গানাইজেশন, আমার অর্গানাইজেশন যদি ল্যাক থাকে, আমার যদি ইনস্ট্রাকশনের সমস্যা থাকে, তাহলে আমার টাইম ম্যানেজমেন্ট হয় না। ফেলিওর অফ ডেলিগেট, আমি ডেলিগেট করতে না পারলে টাইম নষ্ট হইতো।
সো আজকে যদি আমি অর্ডার আমার হাতে রাখতাম তাহলে আমি কোনো কিছুই করতে পারতাম না, না আমি অফিস করতে পারতাম, না ক্লাস নিতে পারতাম। ইনএডুকেট প্ল্যানিং, আমার প্ল্যানিং এর সমস্যা থাকলে আমার কি হবে, আমার টাইম নষ্ট হবে। তো পড়াগুলো একবারই সহজ, আমরা চলে যাচ্ছি পরবর্তী পড়ায়, ডেফিনিশন এবং বেনিফিট অফ টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টের ডেফিনেশন কি, আমরা হয়তো অনেক টাইম ম্যানেজমেন্টে অনেক পড়া পড়ে আসছি, এখন এসে বলতেছি ডেফিনেশন কি। টাইম ম্যানেজমেন্ট হলো একটা প্রসেস যে প্রসেসে আমি কি করে থাকি, আমি প্ল্যান করে থাকি আমি কি কি করব, অর্গানাইজ করে থাকি এবং অ্যালোকেশন করে থাকি টাইম ইফেক্টিভলি অ্যাক্রস দ্য টাস্ক টু এনহ্যান্স প্রোডাক্টিভিটি এবং ইফেক্টিভনেস এর জন্য। সুবিধাটা কি, আমি টাইম ম্যানেজমেন্ট করলে আমার ইনক্রিজ প্রোডাক্টিভিটি, আমার প্রোডাক্টিভিটি বেড়ে যায়। দেখেন আমি অনেক কিছু করতেছি, কেন প্রোডাক্টিভিটি বাড়ছে, কারণ আমি কি করতেছি, টাইম ম্যানেজমেন্ট করতেছি। ইমপ্রুভ সার্ভিস কোয়ালিটি, আমার সার্ভিস কোয়ালিটি বাড়তেছে। স্ট্রেস রিডাকশন, আমি স্ট্রেস ফ্রি থাকতেছি। বেটার ডিসিশন মেকিং, আমি ভালো ডিসিশন নিতে পারতেছি। এনহ্যান্স কমপ্লায়েন্স, আমি কমপ্লায়েন্স এনহ্যান্স করতে পারতেছি। প্রসেস অফ টাইম ম্যানেজমেন্ট, আমি টাইম ম্যানেজমেন্টের প্রসেসটা কি, সেট ইউর ওন প্রায়োরিটি, আমার প্রায়োরিটি আমি সেট করব। ঠিক আছে, পার্সোনালটা আগে না প্রফেশনালটা আগে, অবশ্যই প্রফেশনালটা আগে। ডিটারমাইন ইউর গোল ফর ইচ প্রায়োরিটি, আমি গোল সেট করব যে আমি প্রতিটা প্রায়োরিটির উপর বেসিস করে আমি কোনটা কত 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 ঘন্টার ভিতরে করব। প্ল্যান দ্য স্টেপ ফর গোল অ্যাচিভমেন্ট, আমি প্ল্যান করব গোল অ্যাচিভমেন্টের জন্য। অ্যালোকেট টাইম অ্যাপ্রোপ্রিয়েটলি ফর ইচ স্টেপ। ইউজ টাইম ম্যানেজমেন্ট টুলস অ্যান্ড টেকনিক। টাইম ম্যানেজমেন্ট মেট্রিক্স, আমরা মেট্রিক্স ইউজ করে টাইম ম্যানেজমেন্ট করতে পারি। আমার যে কাজগুলো আর্জেন্ট এবং আমার ইম্পর্টেন্ট ওইগুলো আমরা আগে করব। যেগুলো আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট দুইটাই, ওইগুলো আমরা আগে করব। ঠিক আছে, সো আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট কোন কাজগুলো, ক্রাইসিস ম্যানেজমেন্ট আমার করা, প্রেসিং প্রবলেম, ডেডলাইন ড্রাইভেন প্রজেক্ট, এখনই লাগবে, এই মাসের ভিতরে আমার রিপোর্ট জমা দেওয়া লাগবে, সো এটা আমরা আগে করব। সো আর্জেন্ট, এই কোয়ান্ডেট ওয়ানটা হলো আমার আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট, এটা আমরা আগে করব। তারপরে হলো আমার আর্জেন্ট এগুলা করব, বাট নট ইম্পর্টেন্ট এগুলা করব না, শুধু আর্জেন্ট যেগুলো এগুলো আগে করব। ঠিক আছে, তো আমরা সরি টুতে যাব, ইম্পর্টেন্ট গুলো আগে করব, আর্জেন্ট, ঠিক আছে, নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট গুলো আগে করার চেষ্টা করব কন্টেন্ট টুতে। রিলেশনশিপ বিল্ডিং আমার ইম্পর্টেন্ট, ফাইন্ডিং নিউ অপরচুনিটি ইম্পর্টেন্ট, লং টার্ম প্ল্যানিং ইম্পর্টেন্ট, পার্সোনাল গ্রোথ ইম্পর্টেন্ট, রিক্রিয়েশন ইম্পর্টেন্ট। সো ইম্পর্টেন্ট কাজগুলো আগে করব। তারপর থার্ড নাম্বারে, তৃতীয় নাম্বারে আমরা কি করব, নট ইম্পর্টেন্ট বাট আর্জেন্ট ওই কাজগুলো করব। ইন্টারাপশন, ইমেল, কল, মিটিং, পপুলার অ্যাক্টিভিটি, প্রক্সিমিটি এবং প্রেসিং ম্যাটার। সবার শেষে কোনগুলো গুলো করব, যেগুলো আর্জেন্টও না ইম্পর্টেন্টও না বাট করা লাগবে, লাগবে। তো কি কি করা লাগবে, বিজি ওয়ার্ক গুলা, টাইম মাস্টার, সাম কল এবং ইমেল, প্লিজেন্ট অ্যাক্টিভিটি। সো ম্যাট্রিক্স এর ব্যাপারে এখানে বলা হয়েছে, সো এগুলো আমরা অলরেডি পড়ে আসছি। এখন চলে যাচ্ছে অন্য পড়ায়, বেনিফিট অফ ইউজিং টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স। আমার টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্সটা যদি ইউজ করি তাহলে সুবিধা কি, ম্যাট্রিক্স ইউজ করলে আমি কি করতে পারতেছি, আমি ম্যাট্রিক্স ইউজ করে কিন্তু আমি আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট যেগুলো এগুলো আগে করতেছি, রাইট। আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট এই কোয়ান্টিটিটা আগে করতে পারতেছি, সো এটা আমার জন্য অনেকগুলো সুবিধা দিচ্ছে। কি সুবিধা দিচ্ছে, ইনক্রিজ প্রোডাক্টিভিটি, আমার প্রোডাক্টিভিটি বাড়তেছে, আমি একটার পর একটা করতেছি। বেটার টাইম ইউটিলাইজেশন, আমার টাইমটা প্রপারলি ইউটিলাইজ করতে পারতেছি। রিডিউস স্ট্রেস, আমি স্ট্রেস ফ্রি হয়ে যাচ্ছি, যেহেতু আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট কাজগুলো আমি আগে করে ফেলতেছি। ইমপ্রুভ ডিসিশন মেকিং, আমার ডিসিশন মেকিং এ ইমপ্রুভ করতেছে। আমার গ্রেট ওয়ার্ক লাইফ ব্যালেন্স, আমি ওয়ার্কের লাইফ ব্যালেন্স করতে পারতেছি। ইমপ্রুভ রিলেশনশিপ, আমার রিলেশনশিপ বাড়তেছে মানুষের সাথে। ইনক্রিজ অ্যাচিভমেন্ট, আমার অ্যাচিভমেন্ট বাড়তেছে। সো আমরা তার পরবর্তী পড়ায় চলে যাচ্ছি, এটা একটা মজার পড়া, স্ট্রেস ম্যানেজমেন্ট। সো আপনি বলতে পারেন আমরা সবাই স্ট্রেসে আছি, রাইট, আমার ফ্যামিলি প্রেশার, অফিসের প্রেশার। স্ট্রেস মানে কি, স্ট্রেসের ডেফিনিশনটা কি, যদি আমি ফিল করি, ভাইয়া ম্যাট্রিক্সটা কি, একটু ম্যাট্রিক্সের সংজ্ঞাটা বলবেন, ম্যাট্রিক্সটা? ম্যাট্রিক্সটা হলো চারটাই একটা ম্যাট্রিক্স, এই চারটাকে ম্যাট্রিক্স বলা হয় আর কি। আমি যখন আমি চার্ট করি, যখন আমি কাজটা করব তখন ওইটাকে ম্যাট্রিক্স বলা হয় আর কি। আমি চার্টে সাজায় তারপর আমি কাজটা করতেছি। যেটা আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট যেগুলো বেশ সবার আগে, আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট বোথ, যেগুলো এগুলো আগে করবো। যেমন ক্রাইসিস ম্যানেজমেন্ট, হঠাৎ করে কি হচ্ছে, ব্রাঞ্চে আগুন লাগছে, আগে আগুন নিবাবো। আমার কি হচ্ছে, ক্যাশ ক্রাইসিস দেখা দিচ্ছে, লিকুইডিটি ক্রাইসিস দেখা দিচ্ছে, ওইটা মিট আপ করার চেষ্টা করব। ঠিক আছে, প্রেসিং প্রবলেম, আমার যেগুলো প্রবলেম এগুলো সলভ করার চেষ্টা করবো। ডেডলাইন ড্রাইভেন প্রজেক্ট, আমার হইতে পারে, আমরা ব্যাংকারদের ক্ষেত্রে ডেডলাইন তো থাকে রিপোর্ট সাবমিশন, রাইট।
যেগুলো ডেডলাইন কাছাকাছি চলে আসছে, রিপোর্ট সাবমিট করা লাগবে মান্থ এন্ডে, আমি এগুলো আগে করবো। কোয়াড্রেন্ট টু তে বলতেছি নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট, করাই লাগবে। ঠিক আছে, রিলেশনশিপ বিল্ড না করলে আমার ব্যবসা, আমার প্রমোশন হবে না, ফাইন্ডিং নিউ অপরচুনিটি আমার বের করতে হবে, লং টার্ম প্ল্যানিং করা লাগবে। সো সো ওয়ান বাই ওয়ান আমি কি করতেছি, কন্টেন্টে যাচ্ছি আর কি, মেট্রিক্সে যাচ্ছি। ক্লিয়ার, ক্লিয়ার আপু? জি ভাইয়া। এই যে ম্যাট্রিক্সে বলছে ডিভাইড টাস্ক, ম্যাট্রিক্সের ডেফিনেশন হলো ডিভাইড টাস্ক ইনটু 4 কোয়ার্টার বেসড অন আর্জেন্সি এবং ইম্পর্টেন্ট। সো ম্যাট্রিক্স যে শুধু টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে হয় তা না, ম্যাট্রিক্স আমরা অন্য কাজের ক্ষেত্রে সাজাতে পারি। ঠিক আছে, সো এটা হলো ছিল টাইম ম্যানেজমেন্টের ম্যাট্রিক্স। আর তো এই ছিল আমাদের বেনিফিট। আমরা চলে যাচ্ছি স্ট্রেস ম্যানেজমেন্ট। স্ট্রেস মানে একটা শব্দ লিখতেছি আমি, প্রেসার। ঠিক আছে, তো আমি আমি আল্লাহ আমি মানে আল্লাহর উপর ভরসা রেখে বলতেছি, ধরেন আমি যে লেভেলে কাজ করি, যে পরিমাণে পরিশ্রম করি, সো আমি যদি স্ট্রেস মানে টেন্স হয়ে যাইতাম, স্ট্রেস ফিল করতাম, আমি অসুস্থ হয়ে যেতাম। আমি সুস্থ কেন, আমি কাজ এনজয় করি, আমি স্ট্রেস ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে পারি। আমি ব্রেনে নেই না, এক কথায় আমি ব্রেনে নেই না, আমি ব্রেনে নেই না। ঠিক আছে, ধরেন আমি একটা একটা যদি চিন্তা করি, আমার অফিসে ধরেন অনেক কাজ থাকে, অনেক ক্রিটিক্যাল কাজ থাকে, যেহেতু টপ লেভেল ম্যানেজমেন্টের সাথে কাজ করতে হয়। সো আমার প্রেসারে থাকার কথা, বাট আমি নেই না, আমি আমি রুটিন ওয়ার্কের মতো ফেলে দিই। ঠিক আছে, কিরকম, আমার আজকে ধরেন আমার বোর্ড মিটিং হবে, সো বোর্ড মিটিং এর ফাইল রেডি করা লাগবে। সো আমি 3-4 দিন সময় পাই ফাইল রেডি করার জন্য। সো 4 দিন আমি সকালে যাই, আমি সন্ধ্যা পর্যন্ত ফাইল রেডি করি, আমার টিমের সাথে বসে আমি কাজ করি, ফাইল রেডি হয়ে করে ফেলি। আমার যদি টেনশন নিতাম আমি যে আল্লাহ সময় শেষ হয়ে গেছে, 3 দিনে আমি কিভাবে ফাইল রেডি করবো, সো ওই টেনশন আমি করিই না। আমি ধরে নিছি যে আমি পারবো, আমার একটা কনফিডেন্স আছে, সো আমি স্ট্রেস নেই না। আমি আমি কি করি, আমি মনে করি এটা একটা রুটিন, রুটিন ডাস্ক। আমি মনে করি যে এটা হয়ে যাবে, এই টাইমের ভিতরে আসলে হয়ে যায়। ওই যে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। আপনাদের ক্লাস নিবো, আমার প্রিপারেশন নেওয়া দরকার হয়, সো অফিস শেষ করে এসে টায়ার্ড লাগে, খুব ঝামেলা হয়ে যায় প্রিপারেশন নেওয়া। সো আমি ধরেই নিছি আমি কি করব, আমি 7টা বাজে আমি আমি আমার রুমে ঢুকে যাই, আমি স্লাইড গুলা পড়তে থাকি, 1 ঘন্টায় আমার হয়ে যায় সবগুলা স্লাইড পড়া। সো আমি কিন্তু আমার ব্রেনে যদি আমি প্রেশার নিতাম যে আমি আল্লাহ এগুলো আজকে কিভাবে ক্লাস নিবো, আমি তো একটুও পড়ি নাই, তাহলে কিন্তু আমি স্ট্রেস ফুল হয়ে যেতাম। আজকে আমার ফ্যামিলি মেম্বার, আমার ধরেন বাচ্চা অসুস্থ, আমি ধরে নিয়েছি ঠিক আছে, অসুস্থ তো মানুষ অসুস্থ হইতেই পারে, সো আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, আমি এইভাবে চিন্তা করি আর। সো এখানে আমি স্ট্রেস ফিল করি না। সো আপনি আমার এই টেকনিক গুলো অ্যাপ্লাই করতে পারেন, দেখেন অনেক স্ট্রেস ফ্রি হয়ে গেছেন। ঠিক আছে, সো স্ট্রেসের ডেফিনিশন কি? ডেফিনিশন হলো প্রেসার ফিল্ড ইন লাইফ। আমি যদি প্রেসার ফিল করি, ঠিক আছে, ওইটাকে আমি স্ট্রেস বলতেছি। স্পেশালি এট ওয়ার্ক, যেহেতু আমরা চাকরি নিয়ে কথা বলতেছি, আমরা একটা প্রফেশনাল ডিগ্রি ডিপ্লোমা নিয়ে কথা বলতেছি। পার্সোনাল লাইফে আপনি স্ট্রেস থাকবেন, বাট আমরা পার্সোনাল লাইফের স্ট্রেস নিয়ে কনসার্ন না, আমার ওয়ার্ক লাইফের স্ট্রেস নিয়ে কনসার্ন। আজকে আমার অনেকগুলো ফাইলের কাজ করা লাগবে, অনেক কিছু করা লাগবে, সো যখন আমি প্রেসার ফিল করবো, এটাকে আমি স্ট্রেস বলতেছি। আপনি প্রেসার ফিল করবেন না, তাইলেই তো হইল। রিয়েকশন অন স্ট্রেস, আপনি এক একজন এক একভাবে রিয়েকশন করে। ঠিক আছে, এক একজন এক একভাবে রিয়েকশন করে, কেউ হাইপার টেনশনে পড়ে যায়, আবার অনেকে ইজিলি ভাবে কাজ করে। তো ভেরি ফ্রম পার্সন টু পার্সন, এটা পার্সন টু পার্সন ভেরি করে। ঠিক আছে, এ চ্যালেঞ্জ ফর ওয়ান মে ওভারওয়েলম অ্যানাদার। আমার একজনের জন্য যেটা চ্যালেঞ্জ মনে হয়, আরেকজনের জন্য এটা কি হয়, আমার বার্ডেন মনে হয়। আর সিমটম অফ এক্সেসিভ স্ট্রেস, আমি খুব প্রেসারে আছি, কিভাবে ফিল করব, আমার অ্যাংজাইটি, আমি খুব অস্থির থাকবো। ঠিক আছে, অ্যাংজাইটি আমার ভিতরে ফিল হবে, ইরিটেবিলিটি হবে, আমি খিটখিটি হয়ে যাব, ইনেবিলিটি হয়ে যাবে টু রিল্যাক্স, আমি রিল্যাক্স হতে পারবো না, আনকোঅপারেটিভ বিহেভিয়ার করবো আমি। ঠিক আছে, এখানে আমি পড়ার বাইরে একটা জিনিস বলি, আজকে আমার লাইফের আমার গল্পটা বলি, আমি এত রিল্যাক্স কেন। আমার ধরেন হয় কি, ধরেন আমিও তো এমপিও ছিলাম, আমিও ব্যাংকে চাকরি করছি, আমি তখন কিন্তু আমার বয়স কম ছিল। তো তখন কিন্তু আমিও আপনাদের মতো টেন্সড হইতাম, যারা ইয়াং, আমি ইয়াংদের কথা বলতেছি, তখন আমিও টেন্সড হয়ে যেতাম। তখন রিয়েলাইজেশন পাওয়ার, থিঙ্কিং পাওয়ার, বা আমার 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 চাকরিটা আমার খুব 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 মানে আমি খুব ভয় পাইতাম আর কি, সত্যি কথা। সো এটা সবার ক্ষেত্রেই, যে আমি তো আমার ফ্যামিলি, আমার ইনকাম, আমার সবকিছু, আমার লাইফ স্ট্যান্ডার্ড স্ট্যাটাস সবকিছু চাকরির উপর ডিপেন্ড করতেছে। সো চাকরিটা ঠিক রাখা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আমি ওই ফিলটা করি, তখন আমি স্ট্রেসে পড়ে যাই। ঠিক আছে, স্ট্রেসে পড়ে যাই। তো এ পর্যায়ে এসে আমি আমি স্ট্রেস এখন ফিল করি না কেন, দুইটা কারণে ফিল করি না। জবের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে দুইটা কারণে ফিল করি না। একটা হলো আমি জানি আমার কাজটা কিভাবে করতে হবে, আই নো, আমি জানি কাজটা কিভাবে করতে হবে, এই কারণে আমি স্ট্রেস ফিল করি না। আরেকটা জিনিস হলো কি, ধরেন আনইউজুয়াল স্ট্রেস যখন চলে আসে,
বছরে যখন উল্টাপাল্টা বকা দেয়, আনইউজুয়াল স্ট্রেস যখন চলে আসে, তখন আমি ফিল করি যে আচ্ছা ঠিক আছে, আমি তো একটা জিনিস পরিশ্রম করতেছি, ম্যাথমেটিক্যাল কাজ করতেছি, বড় জোর কি হবে, চাকরি চলে যাবে, চাকরি চলে গেলে ম্যাথমেটিক্যাল বেশি সময় দিব। তো একটা অল্টারনেটিভ বিল্ড আপ হয়েছে, ঠিক আছে। অথবা আমার সিএফএ আছে, সিএফএ থাকার কারণে আমি ফিল করি যে না, আমি অন্য কোথাও ইজিলি চাকরি পেয়ে যাবো। সো এগুলো আমাকে কমফোর্ট দিছে আর কি, ঠিক আছে। তার মানে যে আমি ফাঁকিবাজি করতেছি এই জিনিসগুলো থাকার কারণে, জিনিসটা একদমই না, বাট এই জিনিসগুলো আমাকে কমফোর্ট দিছে। সো আপনি চাইলে আপনার কমফোর্ট বিল্ড আপ করতে পারেন। এখানে আমি গল্পের ছলে আরেকটা জিনিস কথা বলি। আমি অনেককে দেখছি এই কাজটা আবার আপনি কইলেন না। আমি অনেককে দেখছি ব্যাংকের জব ছেড়ে দিচ্ছে, ব্যাংকের জব ছেড়ে দিয়ে সে কি হইতে চাইছে, সে বিজনেস করতে চাইছে, বাট বিজনেসে ফেল করছে। এই সংখ্যাটা আমি অনেক বেশি দেখছি। কারণ হয়টা কি, আপনি ছিলেন বিজনেস মানে একজন জব হোল্ডার, সো আপনার মেন্টাল সেট আপ, আপনার যে ফ্যামিলি মানে আপনার চিন্তা ভাবনা, আপনার যে চেষ্টার লেভেল, ওইটা আপনার বিজনেসে যে আপনি ধরেন আপনি হয়তো অনেক প্ল্যান নিয়ে নামছেন, বাট বিজনেস অনেক চ্যালেঞ্জিং জব, টু মাচ চ্যালেঞ্জিং জব, ওইখানে ফেল হওয়ার চান্সটাই বেশি, ঠিক আছে। সো আপনারা আবার এই সো আমি ফেলটা বেশি দেখছি, আপনাদের ভয় পাচ্ছে এই কারণে। আমি মনে করি যারাই জব ছেড়ে ব্যবসা করছে, তার দরকার ছিল আগে বিল্ড আপ করা, একটা পজিশন বিল্ড আপ করে তারপর জব ছেড়ে দেওয়া। বিল্ড আপ ছাড়া যদি আপনি মানে একবারে চাকরি ছেড়ে আপনি ব্যবসা শুরু করেন, ওখানে যেহেতু লস হওয়ার চান্স বেশি, তো লস হওয়ার চান্সটাই বেশি হয়, লসটাই বেশি খায়। আপনি ভয় পাওয়ানোর জন্য বলতেছি না, এটা আমি বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ঠিক আছে। ভাইয়া একটা জিনিস আছে, কারণ একজন ব্যাংকারের হাঁটন গাটন চলন ফেরন কথাবার্তা, যে মাত্রায় সে একটা কাস্টমারের সাথে কথা বলে যত ভদ্রভাবে, কিন্তু ব্যবসায় এত ভদ্র কথা বা এত নমনীয়তা কথা খুব কমই চলে। মানুষও ভালো না, আশেপাশে মানুষগুলো ভালো না, আপনাকে ঠকানোর জন্য অনেক মানুষ উৎপত্তি বসে আছে যে আপনাকে ঠকাবে, ঠিক আছে। তো অনেক মানুষ আছে, আপনার পার্টনার, ঠিক আছে, আপনার রিলেটিভ, আপনার কাস্টমার, সবাই উৎপত্তি বসে আছে আপনাকে ঠকানোর জন্য। তো আপনি ঠকবেন না কেন, ঠকার চান্স তো বেশি, ঠিক আছে। সো সো এই ছিল আমার আমার সিমটম অফ এক্সেসিভ স্ট্রেস বললাম আমরা। আমরা আবার পরে ফিরে আসি, কজেস অফ স্ট্রেস। তো কারণগুলো কি কি? কজেস মানে কারণ, কারণগুলো কি কি আমার স্ট্রেসের? ফ্যাক্টর ইনক্লুড ওয়ার্ক, আমার জব। আমি হঠাৎ করে অনেক কাজের প্রেশারে পড়ে গেলে আমি আমি স্ট্রেসে পড়ে যাই। রিলেশনশিপ, আপনি রিলেশনশিপে এখনকার সময়টা আসলে খুব বাজে একটা সময়, এটা বলা ঠিক হবে কিনা জানি না। রিলেশনশিপ স্ট্রেসটা একসময় ছিল না। আমি গ্রামে বড় হয়েছি, গ্রামের মানুষগুলোকে দেখছি, হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ঝগড়া হইতো হয়তো 2 বছরে একবার হইতো, ঠিক আছে। অথবা হাজব্যান্ড দেখা গেছে সারাদিন বাইরে বাইরেই থাকতো, রাত্রেবেলা হয়তো ঘরে আসতো, ঝগড়া হওয়ার সময়টা কই। বাট এখন আমাদের ফ্যামিলি গুলাতে এত আসলে আমাদের রিলেশনশিপের কমপ্লেক্স এত বাড়ছে, এখন আমাদের আসলে আমরা স্ট্রেসে থাকি ফ্যামিলি। মানে ধরেন আমার হাজব্যান্ড ওয়াইফ দুইজন শুধু মানুষ, দুইজন মানুষই হ্যাপি থাকতে পারি না ম্যাক্সিমাম সময়। সো আমার ফাইন্যান্সটা একটা স্ট্রেসের ভিতর পড়ে যায়, আমার অনেক লোন করে ফেলছে, আমি একটা ফরেন ট্যুর দিছি, সো আমি ফ্ল্যাট কিনছি, গাড়ি কিনছি, আমি স্ট্রেসে পড়ে যাই। হেলথ, আমার স্বাস্থ্য ভালো না, আমরা লাইফস্টাইল ঠিকভাবে মেনটেন করি না, আসলে একদমই করি না, একদমই করি না। আমার পজিটিভ গুলো বলি। আমার পজিটিভ হইলো আমি যেটা চেষ্টা করি অন এন এভারেজ, এখন আমি রাতে ঘুমানোর আগে 12টা থেকে 1টা পর্যন্ত আমি লাফানোর চেষ্টা মানে ব্যায়াম করার চেষ্টা করি ফ্রি হ্যান্ডে। তো আমি ফ্রি হ্যান্ডে ব্যায়াম করি, আমি দড়ি লাফ নেই 500-র মতো, আমি বুক ডাউন নেই, আমি ঠিক আছে, আমি অন্য ব্যায়াম গুলা করি। সো আমি আমি খুব রিল্যাক্স থাকি, এই কারণে আমি ক্লাস নিতে পারতেছি, এত পরিশ্রম করতে পারতেছি। আমি এই অভ্যাসটা যদি না থাকতো আমি করতে পারতাম না। তো এটাও যে প্রতিদিন করা সম্ভব হয় তা না, অন এন এভারেজ আমি সপ্তাহে 4 দিন আমি এই প্র্যাকটিসটা করে থাকি। আর আমি থেরাপি নিয়ে থাকি, আমার যেহেতু প্রচুর ব্যাক পেইন, আমি যেহেতু ধরেন সিএফএ পড়ার সময় অনেক বসেছিলাম টেবিলে, আমার ইউনিভার্সিটি লাইফে অনেক বসেছিলাম, আমার লাইফটা টেবিলেই গেছে ম্যাক্সিমাম সময়। তো এই কারণে আমার অলরেডি ব্যাক পেইন হয়ে গেছে, যেহেতু ব্যাংকে চাকরি করছি, ব্রাঞ্চে ছিলাম 2 বছর, ব্যাক পেইন হয়ে গেছে। সো মাসেল স্পাজম হয়, সো আমি থেরাপি নেই। সো এই কারণে আমি রিল্যাক্স থাকতে পারতেছি। ফুড হ্যাবিট আমার ভালো, আমি মনে করি আমি ফাস্ট ফুড কম 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 কনজিউম করি। আর ফুড ইনফ্যাক্ট আমি ফুডটা কম কনজিউম করি, প্রোটিন ডায়েট করার চেষ্টা করি, বাদাম খাই, ডিম টিম খাই। সো এটা আমার ভালো হ্যাবিট। খারাপ হ্যাবিট হলো আমি বসে থাকি, আমি প্রচুর পরিশ্রম করি। টিল নাও আমার টিম এমন স্ট্রং হয় নাই যে আমাকে অনেক রিলিফ দিবে। আমার অফিসে প্রেশার আছে, আমার ফ্যামিলি প্রেশার আছে, সো অনেক প্রেশার নিচ্ছি, এটা আমার জন্য খারাপ হ্যাবিট। বাট আমি এই প্রেশার গুলাকে মিনিমাইজ করার জন্য আমি এই হ্যাবিট গুলো অ্যাপ্লাই করতেছি, so চাইলে আপনি করতে পারেন। সো যে পয়েন্টে বলা, আমার হেলথ কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। এখন আমি জেনারেল কথাবার্তা আসি, আমার গল্প বললাম, আপনাদের ক্ষেত্রে বলতেছি ইন জেনারেলি আমরা সবাই, মানে 100% না, আমার 100% না 90% মানুষ আমরা হেলদি লাইফস্টাইল মেনটেন করতেছি না। কোন ক্ষেত্রে করতেছি না? 3টে জিনিসই করতেছি না। একটা হলো আমার ফুড, 2 নাম্বার হলো আমার এক্সারসাইজ, 3 নাম্বার হলো আমার কি স্লিপ। আমরা এই 3টা জিনিস করতেছি না, ঠিক আছে। বেশি আমরা অত্যাচার করতেছি ফুডের ক্ষেত্রে এবং এক্সারসাইজের ক্ষেত্রে।
আমরা আমরা ওভার ফুড কনজিউম করতেছি, আমরা বেশি খাচ্ছি, আর হলো এক্সারসাইজ করতেছি না। এটা আমাদের শরীরকে নষ্ট করে দিচ্ছে, বডিকে যেহেতু নষ্ট করে দিচ্ছে, মেন্টাল আমার ব্রেন তখন কি হয়, আমার বডি যখন একবার নষ্ট হয়ে যায়, বডির সাথে আমার ব্রেনের একটা রিলেশন আছে, বডির সাথে একটা ব্রেনের রিলেশন আছে। আপনার বডি যদি ফিট থাকে আপনি অনেক ব্রেনের স্ট্রেস নিতে পারবেন। আর আপনি যদি বডি ফিট না থাকে, আপনি যদি অলস হয়ে যান, আপনার যদি ধরেন আপনার যদি আমি যদি একটু ডেটা দিয়ে বলি, ঠিক আছে, আপনার কোলেস্টেরল হাই, আপনি দেখবেন কোলেস্টেরল হাই, আপনার ভিটামিন ডি এর অভাব, ভিটামিন ডি এর শর্টেজ আছে, অনেকেরই শর্টেজ আছে। মাপ দিয়ে দেখেন, আমার ভিটামিন ডি 21, ডাক্তার আমাকে বলতেছে আপনার তো 80-90 থাকার কথা, আপনার ভিটামিন ডি 21 কেন? আমার কোলেস্টেরল কন্ট্রোলে আছে, বাট আমার হলো ইয়া বেশি, কি যেন একটা কি একটা উপাদান যেন বেশি আর কি, ঠিক মনে পড়তেছে না, ওই উপাদানটা বেশি। সো এই দুই একটা শর্টেজ আছে আমার, ম্যাক্সিমাম গুলো ঠিক আছে, বাট দুই একটা শর্টেজ আছে। ঠিক আছে, আমি ফুল বডি চেক আপ করেছিলাম, আমার ভিটামিন ডি এর শর্টেজ ছিল। ঠিক আছে, আর একটা উপাদানের আমার হাই ছিল আর কি, যে কারণে আমার এলডিএল স্যার, শরীরে ব্যথা হয়। লো তো আপনারা যদি আপনি ফুল বডি চেক আপ করাবেন, দেখবেন অনেকগুলো সমস্যা, আপনি কোলেস্টেরলের সমস্যা পাবেন, ভিটামিন ডি তে সমস্যা পাবেন। ঠিক আছে, লিভার ফ্যাট, ভিটামিন ভাই ডি, এটা কি কেসার, কেসার বেশি ছিল। সো আপনি এই না জিনিসগুলো ইয়েতে না, সমস্যা পাবেন। এলডিএল, সো আপনার, এলডিএল বেশি স্যার, হ্যাঁ লো এলডিএল ডেনসিটি বেশি, হ্যাঁ প্রোটিন। ওই তো কোলেস্টেরল টেস্ট করলে কোলেস্টেরলের ব্যালেন্স পাবেন না, এলডিএল এইচডিএল এখানে বেশি। এইচডিএলটা বেশি থাকা দরকার, হ্যাঁ হ্যাঁ উল্টাটা স্যার ঘটনা, হাই হ্যাঁ, সবারই ডেনসিটি উল্টাটা লিপোপ্রোটিন পাবেন, বেশি থাকা। সবারই দেখবেন হ্যাঁ, উল্টাটা পাবেন। ঠিক আছে, কিন্তু স্যার এলডিএল বেশি। হ্যাঁ। তো সবাই টেস্ট করাবেন, এটা সবার জন্য পরামর্শ। আপনারা খুব কাছের মানুষ, আপনাদেরকে আমি বলতেছি, সাজেস্ট করতেছি। টাকা আপনার অনেক দিকে খরচ হয়, ঠিক আছে। সো টাকা অনেকভাবেই খরচ হয়, টেস্ট করালে হয় কি আপনার ভিতরে একটা কনসিস্টেন্স হবে, আপনি সুস্থ থাকার চেষ্টা করবেন। আমার ওয়েট, আমি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে মানে শুকরিয়া করে বলতেছি, আমার ওয়েট লাস্ট 15 ইয়ার্স, 1 বছর না 2 বছর না, 15 ইয়ার্স আমার 68 থেকে 65-এ ঘোরাফুরিয়ে করতেছে। যেমন আমার এখন ক্লাস যখন নেই তখন 66-এ নামে, যখন আমি ক্লাস চলে যাই তখন 68-এ যাই, 68 ক্রস করে না বা 70 কখনোই ক্রস করে না। এবং এই আমার ওয়েটটা হলো আমার প্রায় 15 বছর ধরে। ঠিক আছে, তা এই ওয়েটের সাথে কিন্তু আমি একটা রিলেশনশিপ পাইছি। আমার দেখেন, আমার কিন্তু কোলেস্টেরল ভালো, আমার বাকি সবগুলা মানে মেকানিজম মানে ইন্ডিকেটর ভালো। ঠিক আছে, শুধু আমার ভিটামিন ডিটা শর্টেজ, বাট এখন আমি রোদ্রে যাই, সো আমি চেষ্টা করতেছি ভিটামিন ডিটা আপ করার জন্য অথবা সাপ্লিমেন্ট নেওয়ার জন্য। সো আপনারা সুস্থ এটা থাকার তো জন্য এগুলো ফলো করবেন, ঠিক আছে। স্যার ওই এখানে স্যার হাইটের সাথে তো বডি ওয়েটটা ইয়ে আছে স্যার, বিএমআই লেভেল স্যার, যেটা না হাইটের সাথে বিএমআরিতে আমার, ওয়েটের একটা, না বিএমআরিতে আমার আর একটু ওয়েট কম আসে, এটা সবারই কম আসে। সো তাহলে ঠিক আছে। হ্যাঁ, সবারই কম আসে। না বিএমআইতে আমার ধরে 66 হলে এনাফ, 66 বা 65 এনাফ, 2-3 কেজি হয়তো ওভার ওয়েট আছে। সো এটা ওভার ওয়েট ধরা যায় না, যেহেতু লং টাইম বডিতে ছিল, সো এটা অ্যাডজাস্ট হয়ে গেছে আর কি। ওটা মাসেলের কারণে হয় অনেক সময়, আপনি যদি মাসেল ভালো থাকে আপনার ওয়েট একটু বেশি থাকতেই পারে। সো ওইটা প্রবলেম না, বিএমআই যে একবারে 100-তে 100 হওয়া লাগবে ওইটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো আপনি যে বেসিক যে টেস্টগুলো, ওই উপাদানগুলো যদি ঠিক থাকে তার মানে আপনি ফিট, ফিজিক্যালি ফিট। সো ফিজিক্যালি লাস্ট পয়েন্ট দিয়ে আমি শেষ করতেছি, ফিজিক্যালি ফিট থাকলেই হবে না, মেনটেন করা লাগবে। একটা শব্দ আছে মেনটেন করা, আপনি একটা কষ্ট করে পরিশ্রম করে আপনি একটা লেভেলে চলে আসছেন, বাট চলে আসার পর আবার সবকিছু ছেড়ে দিলেন, তাইলে হবে না। আপনাকে মেনটেন করা লাগবে, এবং এটা আপনার মৃত্যুর আগ পর্যন্ত মেনটেন করা লাগবে। সো আদারওয়াইজ বাঁচার উপায় নেই। এখন আপনি বলতে পারেন যে আমার তো ধরেন আমি লাইফ যদি এভাবেই শেষ করে দেই, সো আমার তো ইচ্ছা হয় ফাস্টফুড খাওয়া, তারপর ইচ্ছা হয় যে একটু মানে আরামায়েশ করা। সো সো আসলে ওইটা সলিউশন না। আপনি শর্ট টাইমের জন্য আপনি ইরেগুলার হইতেই পারেন, আপনি ধরেন মাসে মাসে একবার ফাস্টফুড কনজিউম করতেই পারেন, ওইটা প্রবলেম না। সো বাট আমার ম্যাক্সিমাম টাইম আপনার লাইনের ভিতরে থাকা লাগবে, ঠিক আছে। আর ম্যাক্সিমাম টাইম যদি লাইন ছাড়া হয় তাহলেই সমস্যা আর কি। সো আমরা অনেক গল্প করলাম, স্বাস্থ্য নিয়ে কথা বললাম। সো এটা আসলে একটা আপনাদের বলেছি শুভাকাঙ্ক্ষী হিসেবেই বলছি। স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য স্যার সবচেয়ে মানে আমার কাছে মনে হয় স্যার মেডিটেশনটা দরকার স্যার, না সবকিছু মেডিটেশন দরকার মানে ভাই, আমি এটা নিয়ে আপনার কথা নিয়ে আমি অ্যানালাইসিস করছি, আমার সবকিছু দরকার। আমি যে তিনটার কথা বললাম, ফুড, এক্সারসাইজ, স্লিপ, মেডিটেশন। আর এক্সারসাইজের ভিতরে শুধু হাঁটলেই হবে না, আমার আমার মুভমেন্ট করা লাগবে, জয়েন্ট গুলাকে নাড়ানো লাগবে, সবকিছু দরকার। শুধু একটা দিয়ে হবে না, একটা দিয়ে একটাই সলিউশন না। সো আমরা পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি, আজকে ক্লাসটা আর বেশি লম্বা হয়ে যাবে যদি আরেকটু গল্প করি। সো আমরা এখন পড়ার ভিতরে চলে আসছি, স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক গুলা কি কি। সো আমরা ব্রেন নিয়ে কথা বলতেছি, স্ট্রেস মানে এটা ব্রেনের ইস্যু, টোটালি ব্রেনের ইস্যু, বডির ইস্যু না একবারে। বডির সাথে যদি ইনডাইরেক্ট রিলেশন আছে, স্ট্রেস ম্যানেজমেন্টে আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারি। আইডেন্টিফাইং দ্য সোর্স অফ স্ট্রেস, আমি আগে সোর্স গুলো আইডেন্টিফাই করবো, ঠিক আছে। যে আমার এখানে এগুলো কোত্থেকে আসতেছে, আমার জব জব লোড থেকে আসতেছে না পার্সোনাল লাইফ থেকে আসতেছে, আমি আইডেন্টিফাই করব। তারপর আমি প্রায়োরিটাইজ টাস্ক, আমার যদি টাস্ক থেকে আসে, আমি যদি মনে করতেছি আমি ওভারলোডের কাজ করতেছি, সো আমি প্রায়োরিটাইজ করবো কোনটা আগে করবো কোনটা পরে করবো।
ঠিক আছে, আমি যেমন আমার শিডিউলটা বলছি, সেট রিয়েলিস্টিক গোল, আমি রিয়েলিস্টিক গোল সেট করব, এনকারেজ দ্য ব্রেক এন্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব। আমি দেখেন আমার কথাগুলো কিন্তু চলে আসছে এখানে, ঠিক আছে। ইউটিলাইজ দ্য সাপোর্ট রিসোর্স, আমি সাপোর্ট রিসোর্স করব, আমি সাপোর্ট রিসোর্স নিব। এক্সট্রিম প্রোডাক্ট অফ স্টেজ, প্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট মানে আউটপুট, রাইট? আউটপুট। স্যার বইয়ে মনে হয় এটা নাই টপিকটা। আচ্ছা, না থাকলেও আমাদের পড়া লাগবে, কোনো কারণে হয়তো নাই, একটু দেখে নিন। হ্যাঁ, এক্সট্রিম প্রোডাক্ট অফ কোনটা নাই, এটা 30 নম্বর প্রোডাক্টটা নাকি? 30 নম্বর। ভাইয়া আছে কিন্তু মানে ইগুলি মিলছে না, হেড গুলি মিলছে না। না আচ্ছা না ঠিক আছে, 30 নম্বর পেজে না। আচ্ছা আমরা 30 ক্লাসটা নম্বর শেষ করি। পেজে আছে কিন্তু আচ্ছা হেড আমরা গুলি আমরা মিলছে না। ক্লাসটা শেষ করি, একটু ক্লাসটা শেষ করি যেভাবে আছে এখন, যেহেতু স্লাইড রেডি করে ফেলছি, কিছু করার নাই, সো আমরা ক্লাসটা একটু শেষ করি। সো এক্সট্রিম প্রোডাক্ট অফ স্ট্রেস, প্রোডাক্ট মানে হলো আউটপুট, রাইট? আজকে আপনি যদি ধরেন, আজকে প্রোডাক্ট বলতে ধরেন আপনি ব্যাংকিং ব্যবসা করেন, রাইট? সো আপনার প্রোডাক্ট কি? আপনার ডিপোজিট প্রোডাক্ট হলো ডিপোজিট গুলা, আমার সিডি অ্যাকাউন্ট, এসএনডি অ্যাকাউন্ট, এগুলো প্রোডাক্ট। লোনের প্রোডাক্ট কি? আপনি শর্ট টাইম লোন দিচ্ছেন, লং টাইম লোন দিচ্ছেন, এগুলো প্রোডাক্ট। তো স্ট্রেসেরও কিছু প্রোডাক্ট আছে, সো আমার আউটপুট আছে। আপনি স্ট্রেসে থাকলে কিছু আউটপুট হবে, পোর ডিসিশন মেকিং হবে, আপনি ভালো ডিসিশন নিতে পারবেন না, আপনি একুরেট ডিসিশন নিতে পারবেন না, ভুল ডিসিশন নিবেন আপনি, ঠিক আছে। আপনি জাজমেন্ট করার ক্ষমতা হারাই ফেলবেন, লিডিং টু পোর চোজ, বার্ন আউট। আপনি কি করবেন? দগ্ধ হবেন। বার্ন আউট মানে দগ্ধ হওয়া, দগ্ধ হওয়া, ঠিক আছে। ইমোশনাল, মেন্টাল এবং ফিজিক্যাল এক্সস্টেড হয়ে যাবে। হেলথ প্রবলেম হবে, আপনার হার্ট ডিজিজ হবে, হাই ব্লাড প্রেশার থাকবে, ওবিসিটি হবে, মোটা হয়ে যাবেন। আপনি যদি টেনশন বেশি করেন মোটা হয়ে যাবেন, শুধু খাইলে যে মোটা হয় তা না। ডিপ্রেশনে থাকবেন, অ্যাংজাইটি থাকবে, এটা হয় অনেকটাই আমি দেখছি, অনেকটাই আমি দেখছি। আপনার একটা বয়সের পরে এই আমার হেলথ প্রবলেম দেখা দেয় স্ট্রেসের কারণে, জবে প্রেশার নিতে পারে না। বাট আপনারা যারা ক্লাস করতেছেন, আমি একদমই বলবো প্রেশার নিবেন না, একদমই নিবেন না। ডিক্রিজ মোটিভেশন, আমার মোটিভেশন কমে যায়। ইনক্রিজ কনফ্লিক্ট, আমার কনফ্লিক্ট বাড়ে। আপনি আপনি ধরেন আপনার ফ্যামিলিতে ঝগড়া করবেন, আপনার অফিসে আপনি পরিবেশ ঠিক রাখতে পারবেন না, কনফ্লিক্ট ক্রিয়েট হবে। কজেস অফ স্ট্রেস, স্ট্রেসের কারণগুলা কি কি? কারণগুলা কি কি? হাই ওয়ার্কলোড, পোর কমিউনিকেশন, এম্বিগুইটি, ল্যাক অফ কন্ট্রোল, inadequate সাপোর্ট, interpersonal conflict, change in uncertainty, discrimination, lack of work life balance, job security, insecurity, সবগুলো আমাকে কি করতেছে? স্ট্রেসের দিকে ধাবিত করতেছে। ইন্টারনাল স্ট্রেসর ফর ব্যাংক এমপ্লয়ি, আমার ইন্টারনাল স্ট্রেসর গুলা কি কি? হাই ওয়ার্কলোড, পারফরমেন্স প্রেশার, আমাকে বলে ডিপোজিট আনতে, আমি ডিপোজিট আনতে পারি না, টার্গেট দিয়ে থাকে, ঠিক আছে। রোল অ্যাম্বিগুইটি, আমি আমার কি করতে হবে বুঝি না, আমাকে অনেকগুলো কাজ দিয়ে রাখছে। ওয়ার্কপ্লেস রিলেশনশিপ, আমার রিলেশনশিপ ঠিকভাবে মেনটেন করতে পারতেছি না, বস আমাকে দেখতে পারে না। কেরিয়ার প্রোগ্রেশন কনসার্ন, আমি আসলে প্রমোশন পাবো কিনা যায় না। এক্সটার্নালি আমি স্ট্রেস, অনেক ফ্যাক্টর আমাকে স্ট্রেসে ফেলে দেয়। ইকোনমিক ফ্লাকচুয়েশন, ঠিক আছে, আমার ইকোনমিক ফ্লাকচুয়েশনের কারণে জব সিকিউরিটি, ইনসিকিউরিটি দেখা দেয়। আজকে ধরেন আমি আজকে একটা আমি যে পজিশনে আছি, তো আমি এজ এ সিএফএ চার্টার্ড হোল্ডার, আমার পজিশনটা আর একটু আপ থাকার কথা ছিল। হ্যাঁ, আমি সিইউর পরে তো আর কোনো পজিশন হয় না, বাট ওই সেন্সে বলি নাই। আমার আজকে ধরেন আমি একটা ব্যাংকের অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও, আমার ব্রোকারেজের সিইও হওয়ার কথা ছিল, আমি রেগুলেটরি রুলে যাওয়ার কথা ছিল, আমি আরো ফান্ড ম্যানেজ করার কথা ছিল, বাট আমি পারতেছি না। কেন পারতেছি না? শেয়ার মার্কেটই খারাপ যাচ্ছে, আমার শেয়ার মার্কেটই খারাপ যাচ্ছে, ইকোনমি খারাপ যাচ্ছে। এই কারণে কিন্তু আমি গ্রো করার যে লেভেলে গ্রো করার কথা ছিল, একদমই পারতেছি না, সুযোগ পাচ্ছি না, ঠিক আছে। অপেক্ষায় বসে আছি কবে ইকোনমি ভালো হবে, আমি গ্রো করবো। সো এটা কেন হয়েছে? ইকোনমিক ফ্লাকচুয়েশনের কারণে আমি কি করতেছি? জব ইনসিকিউরিটিতে ভুগতেছি। সো এটা আমাকে এক্সটার্নাল ফ্যাক্টর, বাট আমি স্ট্রেসে আছি। রেগুলেটরি চেঞ্জ, রেগুলেটরি পলিসি রেগুলারলি চেঞ্জ করতেছে, এই কারণে আমি স্ট্রেসে আছি। যেমন আপনার ডিপ্লোমাকে কি করে দিল? ম্যান্ডেটরি করে দিল, বিপি এক্সামকে ম্যান্ডেটরি করে দিল, সো আপনি স্ট্রেসে পড়ে গেছেন, তাই না? সো এটা কিন্তু রেগুলেটরি ইস্যু ছিল, এক্সটার্নাল একটা ইস্যু ছিল। কাস্টমার এক্সপেকটেশন বেশি থাকলে আপনি স্ট্রেসে থাকেন। আমাকে যেমন অনেকে আমার ডিআইবির বই দিতে বলতেছে, আমি স্ট্রেসে আছি, ঠিক আছে। টেকনোলজিক্যাল চেঞ্জের কারণে আমি স্ট্রেসে পড়ে যাই, আমি ঠিক আছে, আমি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারি না, আমার বাসায় সমস্যা, বাট আমি ছুটি পাচ্ছি না, সো আমি স্ট্রেসে পড়ে যাচ্ছি। ইম্পর্টেন্ট অফ স্ট্রেস ম্যানেজমেন্ট ইন ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আমি ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে চাকরি করতে হলে আমার স্ট্রেস ম্যানেজমেন্ট করাই লাগবে। কেন? এমপ্লয়ি হেলথ এবং ওয়েলবিং এর জন্য লাগবে, হাই প্রোডাক্টিভিটির জন্য লাগবে, বেটার কাস্টমার সার্ভিসের জন্য লাগবে, রিস্ক রিডাকশনের জন্য লাগবে, ইফেক্টিভ লিডারশিপের জন্য লাগবে।
এবার চলে যাচ্ছে ডিফারেন্ট একটা পড়ায়, আমার টাইপ এ পিপল এবং টাইপ বি পিপল। পৃথিবীতে আমি অনেক ধরনের মানুষ দেখছি, বুঝছেন। আমি আমার এসএসসির পরে আমি কি করছি, বাইরে বড় হয়েছি। আমার এইচএসসি ছিল অধ্যাপক আব্দুল মজিদ কলেজে, ওইখানে আমি হোস্টেলে থেকে পড়াশোনা করছি। আমরা 900 স্টুডেন্ট ছিলাম। আমাদের আমরা কমার্সে ছিলাম ধরেন 500 মানুষ স্টুডেন্টের মতো। সো আমরা 900 স্টুডেন্ট ছিলাম এক বেচে, আমরা হোস্টেলে থাকতাম। So, আমার হোস্টেলে ছিল ধরেন 50 জনের মতো। সো আমরা সবার সাথে মিশছি মানে সো হোস্টেল চেঞ্জ করছি 2বার। তো ওইখানে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছি। তারপর ঢাকা ইন্টারের পরে ঢাকা ইউনিভার্সিটি আসছি, ওইখানে তো অনেক মানুষ ছিল। চাকরি ক্ষেত্রেও 6 নাম্বার চাকরি করতেছি, তো অনেক মানুষের সাথে মিশছে, অনেক ধরনের মানুষ দেখছি। ঠিক আছে, সো মানুষের এক এক নেচার। এখন বেঙ্গলি ডিপ্লোমা করানোর ক্ষেত্রে কিন্তু আমি অনেক শয়ে শয়ে মানুষের সাথে কথা বলি, আমি মিশতেছি। সো জিনিসটা হয়েছে কি, ধরেন এক এক মানুষ এক এক টাইপের হয়ে থাকে। আমি অনেক মানুষকে দেখছি, আমি আবার অ্যানালিসিস করার চেষ্টা করছি। যদি আমি সাইকোলজি পড়ি নাই, আমি নেচার নিয়ে পড়াশোনা করি নাই, বাট ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছি। বাট ফাইন্যান্সের সাথে কিন্তু সাইকোলজির একটা রিলেশন আছে। সো এখানে আমি এতগুলো কথা কেন বললাম, টাইপ এর পিপল আছে এক ধরনের, তারা কি করে, হাইলি কম্পিটিটিভ, তারা কম্পিটিশন নিচ্ছে পছন্দ করে, ইমপেশেন্ট, তারা অধৈর্য, গোল ওরিয়েন্টেড, তারা অ্যাচিভ করেই ছাড়ে। যতদিন পর্যন্ত অ্যাচিভ করতে না পারে তারা লেগেই থাকে এটার সাথে। ঠিক আছে, স্ট্রং সেন্স অফ আর্জেন্সি, তারা আর্জেন্সি ফিল করে। রিস্ক টেকার, তারা রিস্ক নিতে পছন্দ করে। পারফেকশনিস্ট, তারা পারফেক্টলি কাজটা করে। প্রোন টু স্ট্রেস, তারা স্ট্রেস নিতে পছন্দ করে। অ্যাংজাইটি ডিউ টু দেয়ার হাই প্রেশার মাইন্ডসেট। সো এটা আমি পজিটিভ বলতে পারি, রাইট? সবগুলোই তো পজিটিভ মনে হইলো। বি পিপল আছে, তারা কি লেড ব্যাক, রিল্যাক্সড এবং লেস কম্পিটিটিভ, তারা কম্পিটিশন নিতে কম্পিটিটিভ না। মোর ক্রিয়েটিভ, আবার ইমাজিনেটিভ, তারা আবার ক্রিয়েটিভ পার্সন হয়, চারুকলার লোক, চারুকলা। প্রসেস ফোকাস, লেস ড্রাইভেন বাই স্ট্রেস এবং মোর লাইকলি টু এনজয় দ্য জার্নি দেন দ্য রেজাল্ট, তারা জার্নিটা এনজয় করে রেজাল্টের চেয়ে। সো আপনি ক্রিয়েটিভ পার্সনের কথা মনে করতে পারেন, চারুকলার লোকজন মনে করতে পারেন। ঠিক আছে, সো এই দুই টাইপের মানুষ দেখা যায় পৃথিবীতে। সো আপনি বলতে পারেন কোন টাইপের মানুষ ভালো বা সাকসেস, অবশ্যই এই টাইপের মানুষ সাকসেস, এই টাইপের মানুষ সাকসেস। বিজনেস প্রসেস এবং অর্গানাইজেশন গোল। বিজনেস প্রসেস নিয়ে আমরা কথা বলছিলাম, তাই না? প্রসেস এবং প্রসিডিউর নিয়ে বলছিলাম, মনে আছে? প্রসেস ছিল ব্রডার, প্রসিডিউর হলো আমার নেরো টার্মে ছিল। তো আমরা আবার বিজনেস প্রসেসে চলে আসছি, এবং বিজনেস প্রসেস এবং অর্গানাইজেশন গোল। তো ডেফিনেশন কি? প্রসেস হলো একটা স্ট্রাকচার্ড অ্যাক্টিভিটি ডিজাইন করা হয় টু অ্যাচিভ স্পেসিফিক অর্গানাইজেশন গোল। কি কন্ট্রিবিউট করে? এনহ্যান্স দ্য এফিসিয়েন্সি, রিসোর্স ইউটিলাইজেশন আমার এনহ্যান্স করে প্রসেসের মাধ্যমে, আমার ইমপ্রুভ কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়ায়, ইনক্রিজ প্রফিটেবিলিটি বাড়ায়। ফান্ডামেন্টাল স্টেপস, কাস্টমার সার্ভিস প্রসেসের ফান্ডামেন্টাল স্টেপ গুলো কি কি? কাস্টমার ইনকোয়ারি এবং ইস্যু আইডেন্টিফিকেশন করতে হবে, আমার রেসপন্স করতে হবে সাথে সাথে, এবং ইনফরমেশন গ্যাদারিং করতে হবে। কাস্টমার প্রবলেম সলভ, সাথে সাথে সলিউশন দেওয়া লাগবে, রিসোর্স রেজলিউশন এবং ফিডব্যাক দেওয়া লাগবে, ফলো আপ করা লাগবে। আমি আমার ম্যাটামেন্টরের কথা যদি চিন্তা করি, অথবা আপনার কাস্টমারের কথা যদি চিন্তা করি, আপনার কাস্টমার এনকোয়ারি এবং ইস্যু আইডেন্টিফিকেশন করতে হবে যে কাস্টমার কি চাচ্ছে, কি চাচ্ছে। ঠিক আছে, রেসপন্স এবং একনলেজ, আমার রেসপন্স করা লাগবে, সে লোন চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি লোন চাচ্ছ, তাহলে ঠিক আছে আমি দেখতেছি। ইনফরমেশন গ্যাদারিং, তার ইনফরমেশন নেওয়া লাগবে, তুমি লোন চাইলে তোমার কি লাগবে, তোমার স্যালারি লাগবে, তোমার বিজনেসের প্রোফাইল লাগবে, সবকিছু লাগবে। ইনফরমেশন গ্যাদার করবো, ইনফরমেশন গ্যাদার করার পর কি করবো, প্রবলেম সলভ করে দেবো। আচ্ছা ঠিক আছে, তোমার লোন, তুমি ইলিজিবল না, ইলিজিবল না, যদি ইয়েস হয় তোমাকে লোন দেওয়ার ব্যবস্থা করবো, নো না হলে না করে দিব, না তুমি লোন পাওয়ার যোগ্য না। রিজলিউশন এবং ফিডব্যাক, তাকে আমি ফিডব্যাক দেবো, ঠিক আছে আমি অ্যাপ্লিকেশন সাবমিট দাও, আমি